আমার প্রিয় ছাত্র ছাত্রী, ছায়া স্মার্ট ক্লাসে তোমাদের স্বাগত। আমি প্রদীপ স্যার বলছি। আজকে তোমাদের দশম শ্রেণীর জৈব রসায়ন নিয়ে আলোচনা করব। জৈব রসায়নের বিশেষ অংশ ইথাইল অ্যালকোহল, অ্যাসিডিক অ্যাসিড ও ডিনেচার্ড স্পিরিট, এই তিনটে পদার্থ নিয়ে আজকে আলোচ্য বিষয়। যখন আলোচনা করব, আলোচনা করার সাথে সাথে তোমরা দুটো বই পাশাপাশি রাখবে, ছায়া ভৌত বিজ্ঞান ও পরিবেশ, ছায়া ভৌত বিজ্ঞান ও পরিবেশ শিক্ষক। আমি পড়াবো, তোমরা বইয়ের সাথে মিলিয়ে নেবে, তোমাদের পড়াটা অনেকটা সহজ হয়ে দাঁড়াবে। এখন আমরা আলোচনা করব ইথাইল অ্যালকোহল নিয়ে। ইথাইল অ্যালকোহলের ব্যবহার আর তার ধর্ম, এই দুটো বিষয় নিয়ে আলোচনা করব। এই ব্যবহার নিয়ে প্রথমে আলোচনা করি। ব্যবহার কি না, রজন এর অনেক ব্যবহার আছে। ইথাইল অ্যালকোহলের ব্যাপক ব্যবহার, বিভিন্ন দিকে ব্যবহার হয়ে থাকে। তার মধ্যে রজন, রঞ্জক দ্রব্য, সুগন্ধি যেখানে গন্ধ থাকে, কৃত্রিম রবার, কৃত্রিম তন্তু, ওষুধ, এসব তৈরি করতে কী ব্যবহার করা হয়ে থাকে? এর দ্রাবক হিসাবে ইথাইল অ্যালকোহল ব্যবহার করা হয়ে থাকে। এর দ্রাবক হিসাবে, মানে ওর সাথে মেশানো হয়, দ্রাবক হিসাবে ব্যবহার করা হয়ে থাকে। আর কি বলতো না, ইথার, এস্টার, ক্লোরোফর্ম, অ্যাসিটাইলডিহাইড, অ্যাসিডিক অ্যাসিড ইত্যাদি যৌগ প্রস্তুত করতে, এগুলো সব হচ্ছে জৈব যৌগ। এগুলো সব জৈব যৌগ। এগুলো যখন তৈরি করা হবে, আমরা যখন তৈরি করব জৈব রসায়নেতে, তখন কিন্তু ইথাইল অ্যালকোহল খুব দরকার। ইথাইল অ্যালকোহলের সাহায্যে এইগুলোকে তৈরি করা হয়ে থাকে, এইসব যৌগগুলোকে। আবার দেখো, রেকটিফাইড স্পিরিট 95.6% যদি ইথানল থাকে, অর্থাৎ ইথাইল অ্যালকোহল থাকছে 95.6%, আর বাকি খুব সামান্য জল 4.4% মাত্র যদি জল মিশিয়ে দেওয়া হয়ে থাকে, তখন তাকে বলা হবে রেকটিফাইড স্পিরিট। এর কি কাজে লাগে? জীবাণুনাশক হিসেবে কাজ করে। জীবাণুনাশক হিসেবে এটা কাজ করে। আর কি বলতো না, আর বিভিন্ন মদ জাতীয় পানীয়ের প্রধান উপাদান রূপে যে মাদক দ্রব্য বাজারে বিক্রি হয়, তার প্রধান উপাদান কিন্তু হচ্ছে ইথাইল অ্যালকোহল। এই ইথাইল অ্যালকোহল প্রধান উপাদান হিসেবে এখানে ব্যবহৃত হয়ে থাকে যে কোনো মাদক দ্রব্যের ক্ষেত্রে। পেট্রোলের সঙ্গে মিশিয়ে পাওয়া যায়, কি পাওয়া যায় না, পাওয়ার অ্যালকোহল। পেট্রোলের সঙ্গে যদি মিশিয়ে দেওয়া হয়, পেট্রোল কোথায় ব্যবহার হয়? দেবে গাড়িতে ব্যবহার হয়। আমরা মোটরসাইকেল বা চার চাকার যে গাড়ি, বাস, লরি, আমরা যেসব পেট্রোল ব্যবহার করি, সেখানে কি হয়, তার সঙ্গেও এটা মিশিয়ে দেওয়া হয়ে থাকে। এটা পাওয়ার অ্যালকোহল বলে। মোটর গাড়ির জ্বালানিতেও আমরা ব্যবহার করি। শীত প্রধান দেশে মোটর গাড়ির রেডিয়েটরে জলের পরিবর্তে জল ও ইথানলের মিশ্রণ ব্যবহার করা হয়ে থাকে। শুধু জলের পরিবর্তে জলের সঙ্গে কি দেওয়া হয়ে থাকে? ইথানল দেওয়া হয়ে থাকে। ইথানল মানে ইথাইল অ্যালকোহল দিয়ে দেওয়া হয়। কেন দেওয়া হয় না, হিমায়ন রোধক রূপে। হিমায়ন রোধক কি? যাতে সহজে জমে না যায়। আর পাইপের ভেতর দিয়ে জল যে সে যদি জমে যায়, তাহলে তো আর যাবে না, বন্ধ হয়ে গেল। যাতে সহজে জমে না যায়, তাই রোধক হিসেবে ব্যবহার করা হয়ে থাকে। আর ব্যবহার করা হয়ে থাকে মেথিলেটেড স্পিরিট, টিংচার অফ আয়োডিন, টনিক, বিভিন্ন রকম ওষুধ যখন তৈরি করি, টনিক তৈরি করি, টনিকের সঙ্গে ইথাইল অ্যালকোহল দেওয়া হয়ে থাকে। এইভাবে আমাদের ইথাইল অ্যালকোহলের ব্যাপক ব্যবহার আছে। এবার আমরা ইথাইল অ্যালকোহলের রাসায়নিক ধর্ম নিয়ে আলোচনা করব। আমরা দুটো ধর্ম নিয়ে এখানে আলোচনা করব। আমাদের সিলেবাস যেমন আছে সেইভাবেই আমরা আলোচনা করব। দেখো, এটি বর্ণহীন সমিষ্ট গন্ধ, উগ্র স্বাদযুক্ত। এটা হচ্ছে বর্ণহীন সুমিষ্ট গন্ধ, উগ্র স্বাদযুক্ত, প্রশম প্রকৃতির দাহ্য তরল পদার্থ। কে না, ইথাইল অ্যালকোহল। এই বিক্রিয়া করে, কি বিক্রিয়া করে কিরম? দেখো, সোডিয়াম ধাতুর সঙ্গে প্রথমটা বিক্রিয়া দেখাবো। এই সোডিয়াম ধাতুর সঙ্গে বিক্রিয়া, সোডিয়াম ধাতু যে 2Na আছে, এটা সোডিয়াম ধাতুর সঙ্গে ইথাইল অ্যালকোহল যদি বিক্রিয়া করে, ইথাইল অ্যালকোহল প্লাস সোডিয়াম বিক্রিয়া করে কি করে বলতো? সোডিয়াম ইথক্সাইড এটা তৈরি করে। সোডিয়াম ইথক্সাইড, CH3CH2ONa, সোডিয়াম ইথক্সাইড তৈরি করে। শুধু তাই নয়, ওর সাথে একটা গ্যাস তৈরি করে, সেই গ্যাসটা হচ্ছে হাইড্রোজেন গ্যাস তৈরি করে।
বিক্রিয়াটা ভালো করে প্র্যাকটিস করবে। CH3CH2OH কার ফর্মুলা? এটা ইথাইল অ্যালকোহল, তার সঙ্গে কি দিচ্ছি Na কি না সোডিয়াম। সোডিয়ামের সঙ্গে CH3CH2OH অর্থাৎ ইথাইল অ্যালকোহল যদি বিক্রিয়া করে, দেখো এখানে হাইড্রোজেনটা সরে চলে গেল, হাইড্রোজেনের জায়গায় কে আসছে? Na আসছে। CH3CH2O দেখো এইচের জায়গায় Na এলো, আর এই এইচটা আবার এস মানে ওখানে বাইরে চলে গেল, যে হাইড্রোজেন হয়ে বাইরে গ্যাস হয়ে বেরোলো। এই বিক্রিয়াটা আমাদের জানতে হবে। আর একটা বিক্রিয়া তাকিয়ে দেখো, গাঢ় সালফুরিক অ্যাসিড H2SO4, ওর সঙ্গে বিক্রিয়া কী করে না নির্জল ইথানলকে, এই যে নির্জল CH3CH2OH গাঢ় সালফুরিক অ্যাসিড H2SO4 সহ সালফুরিক অ্যাসিড, এই যে সালফুরিক অ্যাসিড হচ্ছে গাঢ় সালফুরিক অ্যাসিড, তার সঙ্গে কত ডিগ্রি তাপমাত্রায় উত্তপ্ত করছি? 170 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় যদি উত্তপ্ত করি, উত্তপ্ত করলে কি হবে? কি এই বিক্রিয়া করবে, বিক্রিয়া করে CH2 ডবল বন্ড CH2 তৈরি করবে, তার সঙ্গে H2 তৈরি করবে। CH2 ডবল বন্ড CH2 কি না ইথিন। ইথিন এটা হলো এই একটা অসম্পৃক্ত জৈব যৌগ, হাইড্রোকার্বন। এটা একটা হাইড্রোকার্বন, CH2 ডবল বন্ড CH2 এই ইথিন তৈরি করবে, তার সঙ্গে জল তৈরি করবে। এই দুটো রাসায়নিক বিক্রিয়া তোমাদেরকে প্র্যাকটিস করতে হবে, এটাকে মনে রাখতে হবে। প্রিয় ছাত্রছাত্রী, এখন দেখো আমরা অ্যাসিডিক অ্যাসিডের ব্যবহার নিয়ে আলোচনা করব। অ্যাসিডিক অ্যাসিড এর ব্যবহার কি না, আমরা দেখেছি অ্যাসিডিক অ্যাসিডের 5 থেকে 8% জলীয় দ্রবণ যদি আমরা নিই, 5 থেকে 8% জলীয় দ্রবণ, 100 ভাগের মধ্যে অত ভাগ যদি আমরা নিয়ে একটা দ্রবণ তৈরি করি, যে দ্রবণটাকে কি বলে না দ্রবণটাকে বলে ভিনিগার। তোমরা তোমার বাড়িতে দেখবে, তোমাদের রান্নাঘরে হয়তো মাকে জিজ্ঞাসা করবে, সেই ভিনিগার দেবে, সেখানে ব্যবহার করা হয়ে থাকে। আমরা অনেক ক্ষেত্রে ভিনিগার বাড়িতে ব্যবহার করি, বা কোনো অনুষ্ঠানের ক্ষেত্রেও ভিনিগার নিয়ে আসা হয়, সেখানেও ব্যবহার হয়। চাটনি তৈরি করা থেকে শুরু করে আচার বা বিভিন্ন জিনিস তৈরি করার ক্ষেত্রে ভিনিগারের ব্যাপক ব্যবহার আছে। সেটা এখানে বলেছে অ্যাসিডিক অ্যাসিডের 5 থেকে 8% জলীয় দ্রবণ, যেটাকে ভিনিগার বলে, মাছ মাংস সংরক্ষণে ও আচার চাটনি প্রস্তুতিতে ব্যবহার করা হয়ে থাকে। আচার, চাটনি বা মাছ মাংস সংরক্ষণ, এইসব ক্ষেত্রে আমাদের ভিনিগারের ব্যাপক ব্যবহার আছে। ভিনিগারটা আসলে অন্য কিছুই নয়, এই আবার বললাম অ্যাসিডিক অ্যাসিডের 5 থেকে 8% জলীয় দ্রবণ। এছাড়া গ্লেসিয়াল অ্যাসিডিক অ্যাসিড দ্রাবক রূপে, অ্যাসিডিক অ্যাসিড থেকে সেলুলোজ অ্যাসিডের উৎপন্ন হয়। সেলুলোজ অ্যাসিডের যে উৎপন্ন হয় সেটা কি কাজ করে না, সেটা ফটোগ্রাফির ফিল্ম, কৃত্রিম তন্তু, কৃত্রিম তন্তু মানে আর্টিফিশিয়াল যে ফাইবার, কৃত্রিম তন্তু ইত্যাদি প্রস্তুত করতে ব্যবহার করা হয়ে থাকে, সেখানেও ব্যবহার আছে। আবার দেখো হোয়াইট লেড, আমাদের যে রং ব্যবহার করি, সেখানেও কিন্তু অ্যাসিডিক অ্যাসিডের অবদান আছে। অ্যাসিটোন, ইথাইল অ্যাসিডেট ইত্যাদি প্রস্তুত করতে অ্যাসিডিক অ্যাসিড প্রচণ্ডভাবে ব্যাপক হারে ব্যবহৃত হয়ে থাকে। এখন আমরা অ্যাসিডিক অ্যাসিডের ধর্ম নিয়ে আলোচনা করব। অ্যাসিডিক অ্যাসিড হলো ঝাঁঝালো গন্ধযুক্ত বর্ণহীন, ঝাঁঝালো গন্ধ বর্ণহীন, তার কোনো রং নেই, কোনো বর্ণ নেই, আর যা নীল লিটমাসকে লাল করে, নীল লিটমাসকে লালকে করে না, সেটা যদি অম্লধর্মী হয়, অর্থাৎ এইটা হলো অম্লধর্মী। এই ধরনের এটি জলের যে কোনো অনুপাতে দ্রাব্য। এর গুরুত্বপূর্ণ রাসায়নিক ধর্মগুলো আমরা দুটো রাসায়নিক ধর্ম নিয়ে আলোচনা করব। তাহলে দেখো অ্যাসিডিক অ্যাসিড হলো বর্ণহীন, ঝাঁঝালো গন্ধযুক্ত অ্যাসিড, যেহেতু অম্লধর্মী, আর কি করে না নীল লিটমাসকে লাল করে। এই কয়েকটা ধর্ম আছে, আমরা দুটো বিক্রিয়া দেখব এখানেতে। বিক্রিয়া কী আছে? প্রথমেটা না সোডিয়াম বাইকার্বনেটের সঙ্গে বিক্রিয়া, এটা একটা দেখব, আর একটা দেখব সোডিয়াম হাইড্রক্সাইডের সঙ্গে বিক্রিয়া। এই দুটো বিক্রিয়া আমরা লক্ষ্য করব কীভাবে বিক্রিয়া করে। দেখি আমরা প্রথমে সোডিয়াম হাইড্রক্সাইডের সঙ্গে বিক্রিয়াটা দেখব। দেখো CH3COOH প্লাস NaOH, বিক্রিয়াটা হলো CH3
COOH প্লাস NaOH এই দুটো বিক্রিয়া করছে, বিক্রিয়া করে কি তৈরি করছে দেখো, CH3COOH, এখান থেকে এই এইচটা সরে গেল, কে এলো না Na এলো, অর্থাৎ এই এইচটা সরে চলে গেল, এখান থেকে Na এসে হাজির হলো, Na এই জায়গায় এসে হাজির হলো, তাহলে কি হবে বলো তো, তাহলে হবে CH3COO, এই এইচের জায়গায় Na এসে গেল Na, এখন এইচটা এই দিকে গেল, এইচটা এই দিকে এখানে চলে এলো, এসে কি H2 তৈরি করছে, অর্থাৎ এই এইচটা এইখানে এলো, ওইচের সাথে বিক্রিয়া করে কি করছে না জল H2 তৈরি করছে। এর হচ্ছে প্রথম বিক্রিয়া। অর্থাৎ আমরা বলতে পারি কি যে অ্যাসিডিক অ্যাসিড CH3COOH, অ্যাসিডিক অ্যাসিড, তার সঙ্গে NaOH, সোডিয়াম হাইড্রক্সাইড, এই দুজনে বিক্রিয়া করছে, বিক্রিয়া করে কি তৈরি করছে না সোডিয়াম অ্যাসিটেট তৈরি করছে, সোডিয়াম অ্যাসিটেট, CH3COO Na, সোডিয়াম অ্যাসিটেট, তার সঙ্গে কি তৈরি করছে না তার সঙ্গে জল তৈরি করছে। প্রথম বিক্রিয়া, এটা মনে রাখবে। আর একটা বিক্রিয়া দেখো, যদি আমরা সোডিয়াম বাইকার্বনেট এর সঙ্গে বিক্রিয়া করি, বিক্রিয়া করি অ্যাসিডিক অ্যাসিড, এই অ্যাসিডিক অ্যাসিডের সঙ্গে সোডিয়াম বাইকার্বনেট যদি আমরা যুক্ত করি, বিক্রিয়া করলে কি হবে না CH3COO Na তৈরি হবে। অর্থাৎ এখানেও আমাদের তৈরি হচ্ছে কি সোডিয়াম অ্যাসিডেট তৈরি করবে, ওর সঙ্গে কার্বন ডাইঅক্সাইড তৈরি করবে আর জল তৈরি করবে। এই জন্য একটা ছবি দেখো তাকিয়ে, এখানে কি দেওয়া আছে না, এখানে CH3COOH, এখানে আমাদের অ্যাসিড আছে, আর ওপরে আছে কি যে NaCO তৈরি সোডিয়াম বাইকার্বনেট, এখানে সোডিয়াম বাইকার্বনেট দেওয়া আছে এই জায়গাটাতে, আর এখানে অ্যাসিড আছে, দুটো দেওয়ার সঙ্গে সঙ্গে বিক্রিয়া করছে, বিক্রিয়া করার পরেতে কি তৈরি করছে না সোডিয়াম অ্যাসিডের তৈরি করবে। আর এখানে দেখো উপর দিকে একটা গ্যাস বেরিয়ে যাচ্ছে, উপর দিকে একটা গ্যাস বেরিয়েছে দেখতে পাওয়া যাচ্ছে, গ্যাসটা এই দিকে বেরিয়ে আসছে, এটা কি গ্যাস দেখে তাকিয়ে দেখো কি গ্যাস হতে পারে, এখানে কি আছে না CO2, তাহলে এটা নিশ্চয়ই কার্বন ডাইঅক্সাইড গ্যাস বেরিয়ে আসছে, উপর দিকে কার্বন ডাইঅক্সাইড গ্যাসটা বুদবুদ আকারে বেরিয়ে আসছে। এই দুটো রাসায়নিক বিক্রিয়া বারবার অনুশীলন করবে, এটা জেনে রাখা তোমাদের দরকার। এখন এই যে ইথানল, আমরা অনেকেই এটাকে পানীয় হিসেবে ব্যবহার করি। পানীয় হিসেবে ব্যবহার করলে কি হবে না, পানীয় হিসেবে ব্যবহার করলে এর অনেক ক্ষতিকারক দিক আছে, সেইগুলো আমাদের মধ্যে শরীরে দেখতে পাওয়া যাবে। কি ক্ষতিকারক বিষয় আছে, যেমন দেখো মানব দেহে অল্প মাত্রায় ইথানল উত্তেজনা সৃষ্টি করে। অল্প মাত্রায় যদি কেউ খেলে কী হবে, তাকে উত্তেজনা, সে ছটপট করবে, এক জায়গায় থাকতে পারবে না, একটা অস্বস্তি অনুভব করবে, সেরকম একটা উত্তেজনা সৃষ্টি করে। কিন্তু বেশি মাত্রায় যদি কেউ গ্রহণ করে, বেশি মাত্রায় গ্রহণ করলে বিভিন্ন রকম উপসর্গ দেখতে পাওয়া যায়। কি উপসর্গ, যেমন মাথা ধরে যাবে, ঝিমাবে, একদম দেবে এভাবে ঝিমাচ্ছে, যারা অনেক সময় রাস্তার ধারেতে বা বিভিন্ন ক্ষেত্রে দেখতে পারবে যে ঝিমাচ্ছে, মানে সে অতিরিক্ত ইথানল খেয়েছে, এই অ্যালকোহল খেয়েছে। কাজ করার প্রতি অনীহা, কোনো কিছু কাজ করবে না, কাজ না করে মুখে বড় বড় কথা বলবে, ঘুরে বেড়াবে, এই ধরনের উপসর্গ দেখতে পাওয়া যাবে। আত্মসংযমের বিলুপ্তি, নিজেকে আত্মসংযম করতে পারবে না, যেখানে যা করা উচিত না তাই করে সে ফেলবে, হাঁটতে পারবে না, নিজেকে ব্যালেন্স রাখতে পারবে না, নানা রকম উপসর্গ দেখতে পাওয়া যাবে। কথা জড়িয়ে যাওয়া, তার কথা শুনে বুঝতে পারা যাবে সেই ইথানল খেয়েছে কি খায়নি, সেটা আসক্তি হয়েছে না হয়নি, সেটা তা বুঝতে পারা যাবে। তার একটা প্রতিক্রিয়া থেকে বুঝতে পারা যাবে। জীবে সংযোগকারী স্নায়ু আক্রান্ত হয়, তার কথা জড়িয়ে যাচ্ছে, মানে কি জীবে যে নার্ভ আছে, যে স্নায়ু আছে, সেগুলো আক্রান্ত হয়েছে, তাকে আর কথা বলতে দিচ্ছে না, জীব নাড়াতে দিচ্ছে না।
বেশি মাত্রায় নিয়মিত সেবনের ফলে মাদকাসক্ত হয়ে পড়ে এবং লিভার কিডনি ক্ষতিগ্রস্ত হয়ে মৃত্যু পর্যন্ত হতে পারে। আর বেশি মাত্রায় কেউ যদি খেয়ে নেয় তার লিভার কিডনি সব কিছু তার ড্যামেজ হয়ে যায়, তার নষ্ট হয়ে যায়, ক্ষতিগ্রস্ত হয়ে যায়। সুতরাং আমাদের এখান থেকে যতখানা সম্ভব যতখানা কেন পুরো মাত্রায় এখান থেকে আমাদের নিবৃত্তি থাকা উচিত। একদম এই ইথানলকে যেন সেবন না করে। আর শুধু তাই নয়, অন্য কেউ যাতে সেবন এটা না করে তাকে সেইভাবে উপদেশ দিতে হবে বা সেইভাবে আমাদের কার্যক্ষেত্রে আমাদের ভূমিকা সমাজে আমাদের পালন করতে হবে। এটা আমাদের সামাজিক দায়বদ্ধতা। দেখো, এখন আমরা ডিনেচার স্পিরিট নিয়ে আলোচনা করব। ডিনেচার স্পিরিটটা কি না, এটা হলো ইথানল। যে বাজারে ইথানল পাওয়া যায়, ইথানল যদি আমরা সেবন করি অর্থাৎ যদি আমরা পান করলে কি হবে, আমাদের নেশা হবে, আমাদের শরীর করে স্বাস্থ্যহানি ঘটবে। এটা স্বাস্থ্যহানিকর পদার্থ। এই ইথানলের সঙ্গে এই কিছু অবিশুদ্ধ মানে কিছু অশুদ্ধ পদার্থ আমরা সেখানে যোগ করব। কীরকম না, মিথাইল অ্যালকোহল, সামান্য পিরিডিন, ন্যাপথা, কপার সালফেট ইত্যাদি পদার্থ মিশিয়ে দেওয়া হয়। কেন মিশিয়ে দেওয়া হয় না, ইথানল যদি আমরা পান করলে আমাদের নেশা হবে, স্বাস্থ্যহানিকর একটা পদার্থ আমি বলেছি। এর সঙ্গে যদি মিথাইল অ্যালকোহল, পিরিডিন, ন্যাপথা বা কপার সালফেট ইত্যাদি যোগ করা হয়ে থাকে, তাহলে এটা সাধারণ মানুষ সেবন করতে পারবে না। সেবন যাতে না করতে পারে তার জন্যে কি করা হচ্ছে, এই ইথানলের সঙ্গে মিথাইল অ্যালকোহল প্রায় 10% মিশিয়ে দেওয়া হয়ে থাকে। এর সঙ্গে এই পিরিডিন, ন্যাপথা, কপার সালফেট ইত্যাদিগুলো মিশানো হয়ে থাকে, করে পানের অযোগ্য করে তোলা হয়ে থাকে। কেন পানের অযোগ্য করা হয় না, পানের অযোগ্য করলে আমরা বাজারেতে সহজে সাধারণ মানুষ এটা সেবন করতে পারবে না, অর্থাৎ পান করতে পারবে না। তাছাড়া আমাদের এই ইথানলের যে ব্যবহার আছে সেই ব্যবহারেতে কাজে লাগানো যেতে পারে। কোথায় কাজে লাগে না, আমাদের কাজে লাগে বার্নিশের দ্রাবক রূপে। বার্নিশ তোমরা দেখেছো, কাঠের ওপরেতে যে হালকা কাঠের রঙে যে রং করা থাকে তাকে বলা হয় বার্নিশ। স্টোভেতে ব্যবহার করা হয়ে থাকে। এখন আর যদিও খুব কম জায়গাতে ব্যবহার করা হয়ে থাকে। স্পিরিল ল্যাম্প, আগে স্পিরিল ল্যাম্পে ব্যবহার করা হতো। দেবে কেমিস্ট্রি যে ল্যাবরেটরি রয়েছে, যেখানেতে পরীক্ষাগার যেখানে রয়েছে, সেখানে আমার ছাত্রছাত্রীরা এই স্পিরিল ল্যাম্পের সাহায্যে প্র্যাকটিক্যাল করতো। এখন সেটা নেই, এখন পাল্টে গেছে। বা যা হোক, স্পিরিল ল্যাম্প জ্বালাতেও কিন্তু কাজে লাগে। এই সব জায়গাতে আমাদের কিন্তু এই যে ইথানলের সঙ্গে কিছু অপদ্রব্য আমরা মিশিয়ে দিয়ে আমরা ডিনেচার স্পিরিট তৈরি করি। বাজারে যে ইথানল পাওয়া যায়, ইথানল যাতে যথেচ্ছ ব্যবহার না হয় বা সবাই যাতে সহজে কিনতে না পারে, তার জন্য কি করেছে জানো, তার জন্য করেছে আবগারি শুল্ক। এরপর একটা আবগারি শুল্ক বসানো হয়েছে। আবগারি শুল্কটা কি? আবগারি শুল্ক হলো দেশের অভ্যন্তরে কোনো দ্রব্য বা কোনো পদার্থ যেটা তৈরি হয় তার উপর সরকার একটা ট্যাক্স বসায়। ট্যাক্স মানে কর, একটা কর বসায়, একটা অতিরিক্ত একটা চার্জ বসিয়ে দেয়। হয়তো 100 টাকা যেটা দাম, তার সঙ্গে 50 টাকা ট্যাক্স বসালো। এর ফলে হলো 100 যুক্ত 50, 150 টাকা। এই বেশি দামে এটাকে বিক্রি করা হয়ে থাকে। এটাকে বলা হবে আবগারি শুল্ক। এই শুল্কটা চাপিয়ে দেওয়া হয়েছে যাতে দামটা বেশি হয়, ইচ্ছা মতো মানুষ কিনতে না পারে। এইভাবে আমাদের এই ইথানলের ব্যবহারটাকে আমাদের একটা কন্ট্রোল করা হচ্ছে। আমরা একটা সীমাবদ্ধর মধ্যে রাখতে চাইছি যাতে ইচ্ছা মতন বিক্রি না হয় বাজারেতে। ভৌত বিজ্ঞানের বিভিন্ন টপিকের ওপর ভিডিওগুলি দেখার জন্য ছায়া প্রকাশনীর ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করো। যদি ভালো লাগে লাইক ও শেয়ার করো। লেটেস্ট ভিডিওগুলোর নোটিফিকেশন পেতে বেল আইকনে ক্লিক করো।